হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। জানি একটু দিতে দেরি হচ্ছে, বাট অথেন্টিক কোশ্চেন্স তোমাদের জন্য আনছি। তোমরা নর্মালি যে ধরনের তোমাদের যত ইউটিউব চ্যানেল আছে তোমরা দেখো, তার মধ্যে তোমরা দেখবে আমি সবথেকে বেশি প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসছি, চেষ্টা করছি আনার অন্তত। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের বলেছে কি যে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন এগুলো মানে এক্সপেক্টেড কোশ্চেন্স। ডবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশানে তোমাদের হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। তো এই বিক্রিয়ায় ইলেকট্রনের স্থানান্তরণ হয় না, এই বিক্রিয়ায় আয়নের স্থানান্তরণ হয়। ইয়েস, এই বিক্রিয়ায় কিন্তু আয়নের স্থানান্তরণ হয়। ঠিক আছে, তোমরা ডবল ডিসপ্লেসমেন্ট যে কোনো রিয়াকশান উঠিয়ে নাও, দেখবে সেখানে একটার যে আয়ন সেটা অপরটার জায়গায় চলে গেছে, আর অপরটার যে আয়ন সেটা এর জায়গায় চলে গেছে। এবং লাস্টে কিন্তু পয়েন্ট টু বি নোটেড, কোনো রকম একা পড়ে থাকে এমন কোনো ধাতু তুমি দেখতে পাবে না। ঠিক আছে, তো আমরা এটা নর্মালি জানি, সেই জন্য আমি এখানে আর ব্যাখ্যা করছি না। অ্যান্সার আমাদের কী হবে, এটা আমাদের অ্যান্সার হবে। পরেরটা চলো। সন্ততি কোষে গুণসূত্র সংখ্যা কোন প্রক্রিয়ায় অর্ধেক হয়? দেখো আমরা জানি যে নর্মালি আমরা যখন দেখেছি, আমি একটু ইংলিশটা পড়ি, ক্রোমোজোম বিকামস হাফ। দেখো ক্রোমোজোম হাফ হয় কিন্তু অর্ধসূত্রী বিভাজনে। তো এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এক মিনিট, হ্যাঁ, তো এইটা আমাদের কী হবে, কারেক্ট অ্যান্সার হবে। মিওসিস ডিভিশন, যাকে বলা হয় হালভিং ডিভিশন বা রিডিউসিং ডিভিশন। হালভিং ডিভিশনও বলা হয় এটাকে। ঠিক আছে, হালভিং ডিভিশন বা কী বলা হয়, রিডিউসিং ডিভিশন। ঠিক আছে, হালভিং বা রিডিউসিং ডিভিশন। ওকে, এটা মাথায় রেখো। এই প্রক্রিয়ায় কী হয়, তোমাদের মিওসিসে কী হয়, অর্ধসূত্রী বিভাজন তোমাদের হয়। নেক্সট পয়েন্টটা চলো। দেখো যেগুলোতে আলোচনা করার দরকার আমি আলোচনা করে দেবো, যেগুলো খুব ইজি আমি আলোচনা করবো না, টপটা বলে চলে যাবো। ঠিক আছে, কারণ এখানে তোমাদের পরীক্ষা চলছে, সেটা একটা তোমরা রিভিশন হিসেবে নিতে পারো। হুইচ স্ট্রাকচার পারফর্ম দ্য মেন ফাংশন অফ প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিসে কোন স্ট্রাকচার মেন ফাংশন করে নিউরনের মধ্যে, স্নায়ুকোষের মধ্যে? অ্যান্সার হবে তোমাদের রাইবোজোম। রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। তো রাইবোজোমই কিন্তু বেসিক্যালি প্রোটিন সংশ্লেষ করে। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে এখানে, রাইবোজোম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট পরেরটাতে। ক্যালসিয়াম অক্সাইড, সেটা হচ্ছে তোমাদের সিএও, এর সঙ্গে যখন তুমি জলের বিক্রিয়া ঘটাবে তখন ক্যালসিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন হয়, অর্থাৎ চুন জল উৎপন্ন হয়। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। কমন কোশ্চেন্স, তার কমন অ্যান্সার হবে। পরেরটা চলো। বলছে নিচের বক্তব্যগুলি বিবেচনা করুন। কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। ফিউজ তার সার্কিট সিরিজে যুক্ত থাকে। ফিউজ তার সার্কিট সিরিজে যুক্ত থাকে। তারপর বলছে ফিউজ ওয়্যার ইজ কানেক্টেড ইন আ সিরিজ ইন সার্কিট। দেখো তোমাদের আমি যে পেড কোর্স করিয়েছিলাম তার যে লাস্ট পার্ট, সেখানে দেখবে ডোমেস্টিক ওয়্যারিং সম্পর্কে আছে। কি আছে, ডোমেস্টিক ওয়্যারিং। পেড ক্লাসের যে ইলেকট্রিসিটি, তার যে লাস্ট ক্লাস, যারা খুঁজে পাচ্ছ না যে কোথা থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, পেড ক্লাসে যাও, তার ইলেকট্রিসিটি ডোমেস্টিক ওয়্যারিং, যেটা তোমাদের এনসিইআরটি সিলেবাসের মধ্যে আছে, সেটাকে আমি ডিটেলসে করিয়েছি ওখানে। ঠিক আছে, যারা দেখেছো তাদের দরকার পড়বে না। ঠিক আছে, আরেকটা জিনিস, 69 যে তোমাদের মক টেস্ট, সেটা তোমাদের চলছে 69 রুপিসের যে মক টেস্ট। মনে রাখবে এটা মক টেস্ট কোর্সও বটে, তবে আমি তোমাদের বলেছিলাম যেহেতু পরীক্ষা চলছে, 99% স্টুডেন্ট বলছে স্যার আপনারা মক টেস্ট না দিয়ে আমাদেরকে ভিডিও সলিউশন দিন, অর্থাৎ কোশ্চেন্স করুন, যেমন ডিসকাশন করছেন তেমন আলোচনা করুন। আর আমরা কী করবো, ভিডিও পজ করে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, না পারলে আপনারটা দেখে নেবো। এতে কী হবে, রিভিশন হবে। এইটা একজনের মতামত। 10% স্টুডেন্ট বলছে স্যার এখনও ইভেন মক টেস্ট করতে। তা আমি বলবো যে এই মুহূর্তে মক টেস্ট না দিয়ে ভিডিও সলিউশন মানে কোশ্চেন অ্যান্সারিং ফরম্যাটটাই বেটার, কারণ তাতে কী হবে, প্র্যাকটিসটা হবে তোমাদের, মানে রিভিশনটা হবে। এটা হচ্ছে ব্যাপার। আর আরেকটা জিনিস, যেটা মক টেস্ট দিতে পারো কার কার, ম্যাথ অ্যান্ড রিজনিংয়ের মক টেস্ট দিতে পারো। আরেকটা জিনিস আমি শুনলাম ইদানিং যে একজন বা দুজন স্টুডেন্ট তারা বলেছে যে স্যার মক টেস্ট পুরো নেই কেন। তো আমি তাদের বলবো যে মক টেস্ট নেই এই কারণে, কারণ মক টেস্টটা তোমাদের এই যে পরীক্ষা হয়েছে তার পরে শুরু করা হয়েছে এই কোর্সটা, এবং পরীক্ষা চলাকালীন আমরা অনেক কোশ্চেন্স এখানেও করিয়ে দিচ্ছি, যেখানে এখানে তোমাদের যে দিচ্ছি সাথে ফ্রিতেও তোমাদের করানো হচ্ছে। ঠিক আছে, এবং তার সাথে সাথে তোমাদের মক টেস্ট চলছে, তো যতটা দেওয়া গেছে ততটা দেওয়া গেছে। ঠিক আছে, টোটালি আমি যদি মনে আছে আমার 15 to 17 মক টেস্ট তোমাদের ওখানে গিভেন আছে। বাদ বাকি চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টের কথা বলেছিলাম, সেটা আমি তোমাদের চেষ্টা করছি যে আজকেও কিছু মক টেস্ট আপলোড করার। ঠিক আছে, যেহেতু এদিকে কোশ্চেন্স করানো হচ্ছে সেহেতু ওইখানে কোশ্চেন সংখ্যাটা একটু কমে যাচ্ছে, আমি মানছি, বাট আমরা চেষ্টা করছি। ঠিক আছে, এটা হচ্ছে গেল। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা এই মুহূর্তে আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তোমরা মক টেস্টের দিকে নজর না দিয়ে ম্যাথ আর রিজনিংকে মক টেস্ট আকারে নিতে পারো, কারণ এই দুটোতে তোমাদের প্র্যাকটিস ইম্পর্ট্যান্ট। সায়েন্সের ক্ষেত্রে আমি বলবো একটু ইনসিডি থেকে ডিভিশন দেওয়া ইম্পর্ট্যান্ট। যেমন আমি বলবো পেড কোর্সে তোমরা যারা আছো অলরেডি তাদের জন্য বলছি, ডোমেস্টিক ওয়ারিং অপশানে চলে যাও, এই কোশ্চেন্সের অ্যান্সার তোমরা দ্রুত পেয়ে যাবে। গেল, চলো নেক্সট আমরা আলোচনা। আচ্ছা, এর পিডিএফ কোথায় পাবে, অনেকে এটা জিজ্ঞেস করেছো, সেটাও একটু বলে দিই ছোট্ট করে।
যেমন যখন বলছি, এর পিডিএফ তোমরা আমাদের যে পেড ব্যাচ আছো তাদেরকে কোথাও যেতে হবে না, তারা পেড ব্যাচের মধ্যেই পিডিএফগুলো পেয়ে যাবে, ফ্রি পিডিএফ এগুলো। আর যারা পেড ব্যাচে নেই তারা কোথায় যাবে, তারা টেলিগ্রামে চলে যাও, ঠিক আছে? আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে, ডিসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেই টেলিগ্রাম লিঙ্কে যাও, জয়েন করো WB এক্সাম পোর্টাল অফিসিয়াল চ্যানেলে, সেখানে তোমরা এই পিডিএফগুলো সব পেয়ে যাবে। আমি তোমাদের পিডিএফ অলরেডি সকালবেলা যে ভিডিও দিয়েছি তার পিডিএফ আমি তোমাদের ওখানে প্রোভাইড করে দিয়েছি, ঠিক আছে? চলো করা যাক, শুরু করা যাক। সব ভিডিওর পিডিএফ আমরা দিই না, যেগুলো এই ধরনের কোশ্চেন্সের অ্যান্সারিং আছে তারই পিডিএফ দিই। যেমন গতিসূত্রের যে ক্লাস করেছিলাম গতির, তার আমি পিডিএফ দিইনি, কারণ 90% সেটা NCERT থেকেই তোলা, 10% আমি লিখে বা বুঝিয়েছি, সেটুকু তোমরা খাতায় লিখে নিতে পারো। যদি খাটতে না চাও তাহলে এক্সামের আশা ছেড়ে দাও। খাটা দরকার, ঠিক আছে? ইম্পর্টেন্ট হচ্ছে খাটনি খাটা দরকার। হাতে কলম পেন নাও, নিয়ে তোমরা কিছু না কিছু দেখো, সবটা লেখার দরকার নেই, আমি তোমাদের বারবার বলেছি পিডিএফে হয়ে যায় 90% যদি রিভিশন দাও, কিন্তু কিছু তোমাদের লেখার বা করার দরকার থাকে। যেমন এই কোনো ক্লাসের কোনো সলিউশন, সেগুলো তো লিখতেই হবে, লেখাপড়া কোনোদিন বাদ যাবে না, সেগুলো করতেই হবে। আর যদি খাটতে যারা ভয় পাও তারা প্লিজ ছেড়ে দাও। চলো এবার আমরা চলে যাবো হচ্ছে এই কোশ্চেন্সের অ্যান্সারিংয়ে চলে যাব। কি বলেছে দেখো প্রশ্ন, এটা মুছে দিলাম। ফিউজ তার সার্কিটের সিরিজে যুক্ত থাকে। তো আমরা সবাই জানি একটা ফিউজ কিন্তু সার্কিটের সিরিজেই যুক্ত থাকে, ঠিক আছে? তো অ্যান্সার আমাদের এটা কিন্তু কারেক্টই আছে, এটা কিন্তু কারেক্ট, কারণ আমরা জানি একটা ফিউজকে অলওয়েজ মনে রাখবে ইলেকট্রিক সার্কিটে ফিউজকে সিরিজেই কানেকশন করানো হয়, ঠিক আছে? নেক্সট বলছে ফিউজ তার উচ্চ গলনা তাপমাত্রায় গলে যায়। দেখো মনে রাখবে মেল্টিং পয়েন্ট অফ ফিউজ তার ইজ ভেরি লো, ঠিক আছে? মেল্টিং পয়েন্ট অফ ফিউজ তার ইজ ভেরি লো হয়, ভেরি লো। এটার মানে কি? মেল্টিং পয়েন্ট শব্দ অর্থ কি? মেল্টিং পয়েন্ট শব্দ অর্থ হচ্ছে যার গলার জন্য কম তাপমাত্রা প্রয়োজন হয়। এখানে অ্যান্সার তোমাদের কী হবে? আর কিন্তু কারেক্ট নয়, এ তোমাদের কারেক্ট। এখানে দেখো কী বলেছে, এরকম ধরনের অ্যাসারশন এবং রিজনের প্রশ্ন খুব পড়ছে। আর মানে এ হচ্ছে অ্যাসারশন, আর হচ্ছে রিজন। তো বলছে আর উভয় সত্য এবং সঠিক ব্যাখ্যা, তা নয়। এবং আর উভয় সত্য কিন্তু সঠিক ব্যাখ্যা নয়, না। নেক্সট সত্য কিন্তু আর মিথ্যা, এটা কারেক্ট। কিন্তু সত্য কিন্তু আর কিন্তু মিথ্যা, ঠিক আছে? তো অ্যান্সার আমাদের কী হবে? এইটা সি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। সত্য কিন্তু আর মিথ্যা। চলো পরেরটাতে। নেক্সট বলছে আলোকরশ্মি বিরল মাধ্যম থেকে সঘন মাধ্যম, আমি বাংলা পড়বো না, ইংরাজি পড়ি। রেয়ার মিডিয়াম টু ডেনশন। রেয়ার মিডিয়াম মানে কি? যেমন বায়ু, সেখান থেকে ধরো নিচে জলে যাচ্ছে, এটা ধরো জল, আলোকরশ্মি কোথায় আসছে? বায়ু থেকে ধরো জলে যাচ্ছে। তো কী হবে? আলোকরশ্মি ঘন মাধ্যমে প্রবেশ করলে কী হবে? যেটা তোমাদের অবিলম্ব আছে তার দিকে বেঁকে যায়। তো কারেক্ট অ্যান্সার এইটা হবে। কী হবে? রে বেন্ডস অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, না, রে বেন্ডস টুয়ার্ডস দ্য নর্মাল, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। বেন্ডস টুয়ার্ডস দ্য নর্মাল। এবার বলেছে কি লাইট রে পাসেস ফ্রম দ্য রেয়ার মে, হ্যাঁ ঠিকই আছে। যদি 90 অ্যাঙ্গেলে বলতো তাহলে কোনো ডেভিয়েশন হবেই না, ওই জন্য দেখে নিলাম একবার। তো রে বেন্ডস টুয়ার্ডস দ্য নর্মাল, যখন ঘন মাধ্যমে প্রবেশ করে তখন বেঁকে যায় কোন দিকে? অবিলম্বের দিকে বেঁকে যায়। যখন ঘন থেকে লঘুতে যায় তখন অবিলম্ব থেকে দূরে বেঁকে যায়। নেক্সট পরেরটা চলো। সক্রিয়তা শ্রেণীতে কপারের ঠিক উপরে কে থাকে? দেখো কপারের ঠিক উপরে তো হাইড্রোজেন থাকে, বাট অ্যান্সারে তোমাদের এখানে হাইড্রোজেন গিভেন নেই, ঠিক আছে? নিচে কে থাকে? নিচে আমার থাকে Hg থাকে, তার নিচে কে থাকে? তার নিচে থাকে Ag, তার নিচে কে থাকে? অরাম, তার নিচে কে থাকে? প্লাটিনাম। তো এই প্রশ্নগুলো দিচ্ছে কীরকম করে দেখো, ঠিক ওপরে কে থাকে? তো ক্লিয়ার দেখো, ঠিক ওপরে থাকে Pb, তার ঠিক ওপরে থাকে Sn মানে টিন, তার ঠিক ওপরে কে থাকে? Fe থাকে লোহা। তো এখানে অ্যান্সার তোমাদের Pb আছে, তো Pb আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। আয়রন অ্যান্সার হবে না, কারণ আয়রন একটু ওপরে থাকে, কিন্তু ঠিক ওপরে কে থাকে? হাইড্রোজেন, অ্যান্সারে নেই, অপশানে নেই, তাহলে এইটা অ্যান্সার হবে, অর্থাৎ পিবি আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে? তো এই সিরিজকে তোমাদের বলে দিয়েছিলাম যে পটা শো দেখতে কলকাতায় গেছে, এরকম একটা আমি তোমাদের ট্রিক দিয়েছিলাম, ওই ট্রিকটা মেনটেন করো, ওটা হচ্ছে বেস্ট ট্রিক, ঠিক আছে? দারুণ, মানে একদম বলতে পারো যে ওটা বাস্তব ট্রিক। অনেক ট্রিক আছে যেগুলো মনে করতে আবার ট্রিক দরকার হয়, ওটা তা নয়। চলো নেক্সট পয়েন্টটাতে। কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এই ভিডিওর লাস্টের দিকে আছে, যারা শুধু কারেন্ট অ্যাফেয়ার্স জন্য ভিডিও দেখতে লাস্টের দিকে চলে যাও। বলছে হোয়াট ইজ রিকোয়ার্ড ফর প্রপাগেশন অফ সাউন্ড। সাউন্ডের প্রপাগেশনের জন্য কী দরকার? মাধ্যম দরকার। সাউন্ড বিনা মাধ্যমে চলতে পারে না, কারণ সাউন্ড একটা কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ, ঠিক আছে? অনুদৈর্ঘ্য তরঙ্গগুলো বিনা মিডিয়াম ছাড়া, মাধ্যম ছাড়া চলতে পারে না, ঠিক আছে? তো কারেক্ট অ্যান্সার আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ হবে। অ্যাকচুয়ালি যান্ত্রিক তরঙ্গ। কেমন তরঙ্গ? সাউন্ড হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, মেকানিক্যাল ওয়েভ, মেকানিক্যাল ওয়েভ। চলো, অবতল দর্পণের সামনে বস্তুকে অনন্তে রাখলে, অর্থাৎ ইনফিনিটিতে কোনো বস্তুকে রাখলে, আমরা জানি ইনফিনিটিতে কোনো বস্তুকে রাখলে ফোকাসে তার প্রতিবিম্ব তৈরি হয়। কোথায় তৈরি হয়? ফোকাসে তার প্রতিবিম্ব তৈরি হয়। তো বলছে তাহলে বস্তুটার প্রতিবিম্ব কেমন হবে? ডেফিনেটলি বাস্তব হবে, উল্টো হবে এবং ফোকাস বিন্দুর আকৃতির হবে। তো এইটা হচ্ছে কারেক্ট আনসার, বাস্তব, উল্টো এবং ফোকাস বিন্দু আকৃতির। রিয়েল, ইনভার্টেড অ্যান্ড পয়েন্ট সাইজ অ্যাট ফোকাস। খুব ক্ষুদ্র হবে, অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র।
ঠিক আছে, চলো পরেরটাতে। বলেছে প্রজনন কোথায় হয়, বেসিক্যালি এটাই হওয়া উচিত ছিল প্রজনন স্টার্ট কোথায় হয়। কী হওয়া উচিত ছিল, প্রজনন স্টার্ট কোথায় হয়, শুরু কোথায় হয়। দেখো আমরা 90% প্রশ্ন মোটামুটি পাই, কিন্তু 100% প্রশ্ন হওয়া সম্ভব না, কারণ স্টুডেন্টদের সব মনে থাকে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা ডাইরেক্ট প্রশ্ন রাখিও না, একটু ঘুরিয়ে পেঁচিয়েই দিই, ঠিক আছে, কারণ এক্সপেক্টেড কোশ্চেন্স এগুলো একটু সামান্য ঘোরানো ডেফিনেটলি থাকে। তো অ্যান্সার তোমাদের কী হবে, কোষের প্রজনন কোথায় হয়, স্টার্ট কোথায় হয়, অ্যান্সার তোমাদের হবে বেসিক্যালি কিন্তু নিউক্লিয়াসে। তো মনে রাখবে নিউক্লিয়াসে কিন্তু প্রজনন স্টার্ট হয়, কারণ নিউক্লিয়াসের মধ্যেই বেসিক্যালি ডিএনএ, ক্রোমোজোম ইত্যাদি পার্টগুলো থাকে, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে, নিউক্লিয়াস। চলো পরেরটা। নেক্সট, গ্রেগর ম্যান্ডেল তার জেনেটিক্স পরীক্ষা কোন গাছের ওপর করেছিলেন। অ্যান্সার তোমাদের কী হবে, মটর গাছ। আমরা সবাই জানি কেন করেছিলেন, কারণ প্রথম কথা এই গাছটা হচ্ছে শর্ট লিভড হয়, এটার উপরেও প্রশ্ন কিন্তু এসছে, শর্ট লিভড হয়। দ্বিতীয় কথা কি, কম সময়ের জন্য। দ্বিতীয় কথা, এর ভ্যারাইটি দেখা যায়, অর্থাৎ নানা ধরনের বৈশিষ্ট্যপূর্ণ গাছ, যেমন এর যে ফলের সাইজ তাতে বৈশিষ্ট্য দেখা যায়, ফলের যে পড হয় তাতে বৈশিষ্ট্য দেখা যায়, ফুলে বৈশিষ্ট্য দেখা যায়, এর যে হাইট হয় তাতে বৈশিষ্ট্য দেখা যায়। তো নানা ধরনের বৈশিষ্ট্যপূর্ণ গাছ, এত বৈশিষ্ট্য আছে যে একে স্টাডি করাটা খুব সোজা, ঠিক আছে। আর শর্ট লিভড মানে কি, খুব দ্রুত বাড়ে, ঠিক আছে, ফাস্ট গ্রোথ। যারা শর্ট লিভড হয় তারা ফাস্ট গ্রোথ হয়। এই তিনটে কারণের জন্য উনি মটর প্লান্টকে কিন্তু বেঁচেছিলেন, ঠিক আছে। চলো পরেরটাতে। কার্বনের যোজ্যতা 4 হওয়ার কারণ কি। বাইরের খোলসে 4টি ইলেকট্রন থাকে, এটাই কারেক্ট অ্যান্সার হবে। কার্বনের যদি তুমি অ্যাটমিক নাম্বার দেখো তাহলে 6, অর্থাৎ ভেতরের কক্ষপথে থাকে তোমাদের 2টো ইলেকট্রন, আর বাইরের কক্ষপথে 4টে ইলেকট্রন ঘুরতে থাকে। এই 4টে ইলেকট্রন হচ্ছে এর ভ্যালেন্সি হয়, ঠিক আছে। এবং এটা কীভাবে ভাঙে, 2 আর 4-এ ভেঙে যায়। এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। তবু একবার পড়ি, পরমত 8টা ইলেকট্রন থাকে না, 8টা ইলেকট্রন তো থাকে না। কোনো খালি খোলস নেই তা তো নয় অ্যাকচুয়ালি। কোনো গ্যাস হওয়ার কারণে, বিকজ কার্বন তো গ্যাস নয়, তো অ্যান্সার আমাদের এটাই হবে। নেক্সট পয়েন্টটায় চলো। দেখো এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, এখানে যে কোশ্চেন্স আছে সেই অনুযায়ী। বলেছে অ্যামিবা খাদ্য গ্রহণের ক্রম কী। প্রথমে অ্যামিবা একটা খাদ্যকে দেখতে পায়, খাদ্যকে যেই অ্যামিবা দেখে তখন অ্যামিবা কী করে, এরকম একটা সুডোপোডিয়া বার করে। সুডোপোডিয়া মানে কি, প্রথমে অ্যামিবা এরকম থাকে, নর্মাল এরকমভাবে চলে, এবার সেখান থেকে কী আসে, এরকম আসে। এই যে খাদ্যটা অ্যামিবা দেখতে পেলো, এই খাদ্যটাকে অ্যামিবা কী করে, আস্তে আস্তে এই যে তোমাদের সুডোপোডিয়া বার করেছে এর মধ্যে এনগালফ করে নেয়, মানে এভাবে ঘিরে নেয় ওকে। কী করে, এভাবে ঘিরে নেয়। তারপর কি করলো, এই যে একটা গহ্বর তৈরি হয়েছে, এই যে এইটা কি বলা হয়, ফুড গহ্বর বা খাদ্য গহ্বর। এটাকে কি বলে, এটা কি বলা হয়, ফুড গহ্বর, খাদ্য গহ্বর। এই যে গহ্বর তৈরি হলো দেখতে পাচ্ছ ভেতরে, এটা কি বলা হয়, খাদ্য গহ্বর। এবং খাদ্য এর মধ্যে কী হয়, ডাইজেশন হয়। তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের, সিউডোপোডিয়া, ফুড ভ্যাকুয়াল ডাইজেশন, ঠিক আছে। এর উল্টো কিছু আছে, ফুড যদি আগেও থাকে, ফুড সিউডোপোডিয়া, ফুড ভ্যাকুয়াল, তাও হবে। এক্সক্রিশন তো হয় না, কারণ তারপর ডাইজেশন হয়, এক্সক্রিশন তো অনেক পরে, এক্সক্রিশন তো হবে না, এই জন্য কেটে যাচ্ছে। সুডোপোডিয়া খাদ্য নিউক্লিয়াসে তো যায় না। নেক্সট, এটা ছাড়া আর দেখি, খাদ্য সুডোপোডিয়া কোষ ঝিল্লি, না এরকম কোনো ব্যাপার নেই, সেল মেমব্রেন তো হয় না, তো এটাই অ্যান্সার হবে, আমরা দেখতে পাচ্ছি বি ছাড়া আর কোনো অপশানই নেই এখানে, ঠিক আছে। চলো পরেরটাতে। পরের প্রশ্ন বলছে যে নিচের কোনটি শিখা সহ জ্বলে না। দেখো ইম্পর্টেন্ট কোশ্চেন, এলপিজিও কিন্তু শিখা সমেত জ্বলে, ঠিক আছে, এবং সেক্ষেত্রে নীল শিখা উৎপন্ন হয় এলপিজি ক্ষেত্রে। মোম এবং ওয়াক্সের ক্ষেত্রে এটা তোমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন থাকে, তার ফলে এর মধ্যে তোমাদের হলুদ শিখা সমেত জ্বলে এটা, ঠিক আছে। কিন্তু চারকোল হচ্ছে এই যে পাশে রেখেছি দেখেছো, এ কিন্তু শিখাহীনভাবে জ্বলে। তো কারেক্ট অ্যান্সার কিন্তু এইটা হবে, চারকোল, ঠিক আছে। এই কোশ্চেন্সটা এক্স্যাক্টলি কোথা থেকে দিয়েছি জানো, তোমরা যদি বলো স্যার কার্বন যে আছে সেখান থেকে দিয়েছে, সেটাও হতে পারে, হাইড্রোকার্বনের যে দহনের অধ্যায় আছে সেখান থেকে হতে পারে, বাট সেখানে চারকোল মনে হয় না আছে, বাট যদি থাকে দেখে নিও। এছাড়া একটা তোমাদের আছে প্রাকৃতিক রিসোর্সেস, সেখানেও কিন্তু এর এই ব্যাপারটা আছে অ্যাকচুয়ালি, ডাইরেক্ট এই ব্যাপারটা তোমাদের বলা আছে, চারকোল কোলের মধ্যে কী পার্থক্য সব আছে। আমার মনে হয় ওখান থেকে দিয়েছে, বাট ওইটাকে কী করেছে, একটি এক্সটেনশন ফর্ম্যাটে দিয়েছে, ঠিক আছে। তুমি যখনই এআইকে কোশ্চেন্স করতে বলবে, আর যখনই তুমি সেখানে চারকোল লিখবে, তো এআই তো জানে না কোন এতে চারকোল আছে, ও তুলে কোশ্চেন্স তুলে দিয়ে দেবে, ব্যাপারটা এরকম হয় অনেক সময়। পরেরটা চলো। উচ্চতা দ্বিগুণ করলে স্থিতিজ শক্তি কত গুণ বাড়বে। দেখো যদি প্রথমে থাকে, ধরো পি ওয়ান কত আছে তোমাদের, এম ইন্টু জি ইন্টু এইচ আছে, ঠিক আছে। এবার তুমি কি করলে, P2 করে দেওয়ার চেষ্টা করলে, কীভাবে করে দেওয়ার চেষ্টা করলে, এমকে সেম রাখলে, জি তো সেমই থাকবে, আর এইটাকে তুমি কি করলে, তুমি দ্বিগুণ করে দিলে,
তাহলে বেসিক্যালি কী হলো, এটা ইকুয়াল টু কী লেখা যায়, 2 mgh লেখা যায়, এই 2টাকে সামনে দিলে 2 mgh হয়ে গেল। আগে ছিল mgh, এখন হয়ে গেছে 2 mgh। তার মানে এই পি থেকে এই পি কী হবে, দুগুণ বেশি। তো কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের, দুগুণ হয়ে যাবে। নেক্সট পরের প্রশ্ন কী বলছে দেখো, আমি তোমাদের গতি করিয়েছি, ফ্রিতেও করিয়েছি, পেডেও করিয়েছি। এই কিছুদিন আগেই তোমাদের ফ্রিতে গতি করিয়ে দিয়েছি। যারা দেখোনি তার জন্য বলবো আমি, গতির অধ্যায়টাকে তোমরা একবার ফ্রিতে হলেও অ্যাটলিস্ট দেখে নাও, ঠিক আছে। আর যারা পেডে হয় তারা পেডে দেখতে পারো। সেখানে আমি তোমাদের ভেলোসিটি আর টাইম গ্রাফ কিছুদিন আগেই করিয়েছি। আমি বলেছিলাম যে ভেলোসিটি আর টাইম গ্রাফ নিয়ে বিগত দিনেও প্রশ্ন পড়েছে এবং আগামী শিফটগুলোতেও প্রশ্ন পড়বে। আমি একটু দেখিয়ে দিই কোন ভিডিওতে আছে। এই ভিডিওতে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটাই তোমাদের বেগ এবং টাইম গ্রাফ। দেখো ভিটি গ্রাফ এখানে লেখাও রয়েছে এবং এটাকে আমি ডিটেলসে ওখানে বুঝিয়েছিলাম। এখানে তো সংক্ষেপে বলবো, ওখানে ডিটেলসে আছে এবং ফ্রিতেও আছে। এই দুদিন কি একদিন আগে তোমাদের ভিডিও দিয়েছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। এনসিইআরটি ফুল চ্যাপ্টার, ইউনিফর্ম স্পিড, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, ভিটি গ্রাফ, ডিটি গ্রাফ সব তোমাদের ওখানে আমি কিন্তু ডিটেলসে করিয়েছি, ঠিক আছে। কেন কী কারণে হচ্ছে সব করিয়ে দিয়েছি। কোথা থেকে প্রশ্ন আসে বলা যাচ্ছে না, আমি ওটা করিয়ে দিয়েছিলাম কারণ আমি জানি ওই চ্যাপ্টারটাই কনফিউজিং। তোমরা বললো মহাকর্ষ করাতে, মহাকর্ষ কনফিউজিং নয়, মহাকর্ষ অনেক ইজিলি হ্যান্ডেল করা যায়। কিন্তু এই ডিটি আর ভিটি গ্রাফ দিলেই তো কোশ্চেন দিলেই তোমাদের গন্ডল করছে। একটা কোশ্চেন তো কিন্তু ইম্পর্টেন্ট, রিজনিংয়ে 2টো ছাড়ছো, সায়েন্সে 3টে ছাড়ছো, ম্যাথে 3টে ছাড়ছো, তাহলে 3 আর 3 6 আর 2 কত হয়ে গেল, 8টা হয়ে গেল কিন্তু। বুঝতে পারছো আশা করি। আর অ্যান্সার দিয়ে আসলে যদি ভুল হয় তার মানে আরও গন্ডগোল। অর্থাৎ নেগেটিভ মার্কিং কিন্তু করা যাবে না। মনে রাখবে একটা জিনিস, আমি এটা রুলস বলে দিই, এটা ইম্পর্টেন্ট, আমি এটা সরিয়ে দিচ্ছি তোমাদের। একটা জিনিস ভালো করে বুঝবে, সেটা হচ্ছে 70 আপ যেই তোমাদের হবে, নো নেগেটিভ মার্কিং, নো রিক্স একদম নেওয়া যাবে না। 70 আপ হওয়ার পরে কোনো রিক্স নেই, ঠিক আছে। যদি জানো তো অ্যান্সার দাও, না জানো অ্যান্সার দেওয়ার দরকার নেই। যারা 55-এ আছো, যদি জেনারেল হও, জানো এমনি আমাদের সিলেকশন হবে না। 55-এ নো সিলেকশনের কোনো চান্স খুবই লো। যদি হয় তখন তোমরা রিক্স নিতে পারো, যে চান্স এমনিতেও হবে না, তো চলো চেষ্টা করি যে কিছু তুক্কা মেরে দেখি যদি হয়। কিন্তু 70 হয়ে গেলে 70-তে হাই চান্স থাকে, সেই জন্য রিক্স নেওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে। সেই জন্য 70 আপ হয়ে গেলে কখনো নেগেটিভ মার্কিং করবে না, আমি বারবার বারণ করি কিন্তু, ঠিক আছে। এইগুলোই হচ্ছে স্ট্র্যাটেজি করে চেঁচাও, এইটা হচ্ছে স্ট্র্যাটেজি, ঠিক আছে। একটা কথা বলি, যদি এনসিইআরটি ভালো করে, সায়েন্সের জন্য অনলি বলছি, এনসিইআরটি যদি ভালো করে রিভিশন দাও, আর যদি আমার যে পেড ক্লাস আছে সেটাকে যদি থরলি পড়ো, আর যদি ফ্রি ভিডিও দিচ্ছি সেগুলো যদি দেখো, তাহলে তোমাদের কোনো মক টেস্ট দেওয়ার দরকার পড়বে না। কারণ সায়েন্সে এই মুহূর্তে মক টেস্ট ইম্পর্টেন্ট হচ্ছে না, কিন্তু তবু স্টুডেন্টরা চাইছে, সেটা প্র্যাকটিসের জন্য আমরা ওই 69-এর যে কোর্সটা আছে সেটা এখনও ওপেন আছে। তো বলছে যে উইথ আ নেগেটিভ স্লোপ অ্যাক্সেলারেশন ইজ নেগেটিভ, উইথ আ নেগেটিভ স্লোপ অ্যাক্সেলারেশন ইজ নেগেটিভ। দেখো নেগেটিভ স্লোপ মানে কি, নেগেটিভ স্লোপ মানে হচ্ছে ডাউন যাবে। তো এটা তো কারেক্ট, অ্যাক্সেলারেশন নেগেটিভই হবে, নেগেটিভ ঢালে অ্যাক্সেলারেশন নেগেটিভই হয়। ধনাত্মক উৎস গেলে ত্বরণ বাড়ে, ফ্রম পজিটিভ অরিজিন অ্যাক্সেলারেশন ইনক্রিজেস। দেখো পজিটিভ অরিজিনে অ্যাক্সেলারেশন ইনক্রিজেস মানে অরিজিন তো পজিটিভ হতেই পারে, তার জন্য অ্যাক্সেলারেশন ইনক্রিজ নাও করতে পারে, ঠিক আছে। সো এটা তো কারেক্ট লাগছে না। নেক্সট বলছে এ স্ট্রেট লাইন ভিটি গ্রাফ ইন্ডিকেটস ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। একটা স্ট্রেট লাইন ভিটি গ্রাফ কেমন হয়, ধরো এই হচ্ছে তোমাদের ভি, আর এইদিকে তোমাদের গেছে হচ্ছে টি, ঠিক আছে। এদিকে ভি, এদিকে হচ্ছে টি, ঠিক আছে। এইবার ভালো করে বুঝবে একটা জিনিস, স্ট্রেট লাইন মানে হচ্ছে এই হচ্ছে স্ট্রেট লাইন, কারণ এখানে প্যারালাল না নন প্যারালাল বললে আমি স্ট্রেট লাইন মানে এটা ধরবো। এটা কী হয়েছে, এটা টি এর সঙ্গে রেসপেক্টে সমান আছে, তার মানে কি টাইম চেঞ্জ হচ্ছে বাট ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না। ভেলোসিটি এখানে যদি 40-এ করে দাঁড়িয়ে থাকে, এটাও এখানেও 40, এখানেও 40, এখানেও 40, তাহলে ভেলোসিটি নো চেঞ্জ ইন ভেলোসিটি, নো চেঞ্জ ইন ভেলোসিটিতে কোনো চেঞ্জ নেই। যখন ভেলোসিটিতে কোনো চেঞ্জ নেই তখন ত্বরণ হবে কোথা থেকে, তার মানে ত্বরণ নেই এখানে, নো ত্বরণ, ঠিক আছে। এটা তো আমাদের ইনকারেক্টই হচ্ছে। এবার স্ট্রেট লাইন ভিটি মানে কেমন বলতে চাইছে আমার জানা নেই, যদি এরকম সোজা বলে আনত বলে তাহলে অ্যান্সার হতে পারতো, কিন্তু এখানে স্ট্রেট লাইন ভিটি বলেছে, ঠিক আছে। নেক্সট বলেছে গ্রাফে পরিবর্তন না হলে গতি হয় না। নো চেঞ্জ ইন গ্রাফ মিন্স নো মোশন, না, মোশন তো আছে কিন্তু কেমন মোশন, সুষম গতিতে চলবে। তো এটা তো ইনকারেক্ট, এটাও আমি দেখতে পাচ্ছি ইনকারেক্ট, কারণ যদি এইভাবে আসে, যদি এটার মিনিং এটা হয় তাহলে এটা ইনকারেক্টই হচ্ছে, ঠিক আছে। ধনাত্মক উৎস থেকে গেলে ফ্রম পজিটিভ অরিজিন অ্যাক্সেলারেশন ইনক্রিজেস। ভিটি গ্রাফে অ্যাক্সেলারেশন সবসময় ইনক্রিজ হয় এমন ব্যাপার নয়, তুমি ভিটি গ্রাফে ত্বরণ নেই এমনটাও তুমি দেখাতে পারো, ঠিক আছে। সেটাও ইনকারেক্ট হচ্ছে, এটাই তো আমি দেখতে পাচ্ছি কারেক্ট হচ্ছে একমাত্র। এইটা নিয়ে তোমাদের একটু কনফিউশন থাকতে পারে, তো এইটা আমি তোমাদের আরেকবার একটু বলে দিই। দেখো দু ধরনের স্ট্রেট লাইন পাওয়া যায়, একটা হচ্ছে এইটা স্ট্রেট লাইন হলো, আর একটা স্ট্রেট লাইন পাওয়া যায় যেটা প্যারালাল টু টি অ্যাক্সিস, আর একটা স্ট্রেট লাইন পাওয়া যায় যেটা অরিজিন দিয়ে স্ট্রেট লাইন হয়ে গেছে। এই ক্ষেত্রে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হয়, ঠিক আছে। কারণ কি, এক্ষেত্রে দেখতে পাচ্ছে ত্বরণ বাড়ছে,
প্রথম এই জায়গায় ছিল, এখানে ছিল, তারপর এই জায়গায় এলো, তখন বেগ এই জায়গায় গেল, তারপর এখানে এলো, তখন বেগ এখানে গেল, তারপর এখানে এলো, তখন বেগ এই জায়গায় গেল। দেখতে পাচ্ছ আস্তে 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 বাড়ছে, এবং সেটা যদি সুষমভাবে বাড়ে তখন তাকে আমরা স্ট্রেট লাইন পাচ্ছি, মানে সুষমভাবেই বাড়ছে, এটা মেনে নেবো, তখন সেটা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। কিন্তু এটাও তো স্ট্রেট লাইন, তো কেমন স্ট্রেট লাইন এখানে বলা নেই। এই কারণে এই অ্যান্সারটা আমি বলবো না নেওয়াই ভালো। মোর অ্যাকুরেট অ্যান্সার হচ্ছে এ। চলো নেক্সট প্রশ্ন, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট দ্য অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার সম্পর্কে কোনটা সত্যি? দেখো, পরমাণু সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা, অ্যাটমিক নাম্বার মানে পরমাণু সংখ্যা। হ্যাঁ, অ্যাটমিক নাম্বার মানে কি প্রোটন সংখ্যাই হয়। অ্যাটমিক নাম্বার মানে নিউটন সংখ্যা না, অ্যাটমিক নাম্বার মানে নিউটন প্রোটন সংখ্যা না, না। মনে রাখবো, অনেকে এইটা ভুল করে, তা কিন্তু নয়। অ্যাটমিক নাম্বার মানে কিন্তু প্রোটন সংখ্যা, যেহেতু প্রোটন সংখ্যা ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা হয়, ওই জন্য অ্যাটমিক নাম্বার মানে আমরা ইলেকট্রন সংখ্যাও ধরে নিই, বাট অ্যাটমিক নাম্বারের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে প্রোটন সংখ্যা। ঠিক আছে, এটা মাথায় রাখবে। চলো পরেরটাতে। এবার কিন্তু আমাদের এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পেয়েছি। কারেন্ট অ্যাফেয়ার্স অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আছে। কি বলেছে দেখো, প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের বলছে যে অ্যান্টিম পহগাল, এটা পঙ্গাল বা পহগাল যাই বলো না কেন, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, এটা বিশ্ব চ্যাম্পিয়নশিপ, কী চ্যাম্পিয়নশিপ ছিল এটা? এটা হচ্ছে বিশ্ব ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ ছিল। ঠিক আছে, রেসলিং, কুস্তি, রেসলিং, ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ, এবং এটা ছিল সিনিয়র চ্যাম্পিয়নশিপ। ঠিক আছে, এর উপর বেশ করে প্রশ্ন এসছে, ওয়ার্ল্ড রেসলিং সিনিয়র চ্যাম্পিয়নশিপে এ কোন খেলোয়াড়কে পরাজিত করে ব্রোঞ্জ জিতেছে? ঠিক আছে, অ্যান্সার তোমাদের হবে হচ্ছে এমা জানা ডেনিস মালমগ্রেন। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের হবে। ওকে, আচ্ছা এবার একটা জিনিস বলি, এটা কোথায় আয়োজিত হয়েছে? এ হচ্ছে 53 কেজিতে হারিয়েছে, বিভিন্ন ওয়েটের ডিফারেন্স থাকে, তো 53 কেজির সঙ্গে 53 কেজিকেই লড়তে দেওয়া হয়, তো 53 কেজিকে এ হারিয়েছে, প্রথম কথা, মানে দুজনেরই 53 কেজিই ছিল। নেক্সট হচ্ছে তোমাদের, এটা কোথায় খেলা হয়েছে? এটা হচ্ছে ক্রোয়েশিয়াতে খেলা হয়েছে। এই খেলা কোথায় হয়েছে? ক্রোয়েশিয়া। আর এই যে ইনি কিন্তু আমাদের ইন্ডিয়ান, অ্যান্টিম পঙ্গাল। ঠিক আছে, ইনি ইন্ডিয়ান, এবং ক্রোয়েশিয়া জাগ্রেবে এই খেলাটা হয়েছে। ওকে, চলো পরেরটা। পরের প্রশ্ন, অন হুইচ ডেট ডিআরডিও অ্যান্ড দ্য ইন্ডিয়ান নেভি সাকসেসফুলি টেস্ট ফায়ার VLSR-SAM, ঠিক আছে, মিসাইল ফ্রম ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ ITR, চাঁদিপুর, উড়িষ্যার চাঁদিপুর থেকে নর্মালি এই ধরনের এক্সপেরিমেন্টগুলো করা হয়। অ্যান্সার তোমাদের কী হবে? 26শে মার্চ 2025। ঠিক আছে, দেখো এইটার মিনিং কি? এটা হচ্ছে শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল। SR মানে হচ্ছে শর্ট, আর মানে হচ্ছে রেঞ্জ, ঠিক আছে, S মানে হচ্ছে সারফেস, ঠিক আছে, টু এয়ার মানে মাটি থেকে আকাশে ছোড়া হবে। ঠিক আছে, মাটি থেকে আকাশে, এয়ার, M মানে হচ্ছে মিসাইল। ঠিক আছে, M মানে হচ্ছে মিসাইল, তো সারফেস টু এয়ার মিসাইল এবং শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল। ঠিক আছে, তো অ্যান্সার তোমাদের কী হবে? 26শে মার্চ 2025 এটাকে করা হয়েছে। নেক্সট, দেখো তোমরা অ্যাকচুয়ালি শুনতে চাইছো না, আমি সায়েন্সই পড়াই, অ্যাকচুয়ালি আমি জিকে পড়াই না, ব্যক্তিগতভাবে কারেন্ট অ্যাফেয়ার্স আমি পড়াই না। ঠিক আছে, বাট স্টিল স্টুডেন্টরা আমাকে বলেছে পড়াতে, সেই বেসিসে আমাকে পড়াতে হচ্ছে। ঠিক আছে, কিন্তু মাথা রাখবে, এটা কিন্তু ডিসকন্টিনিউড হয়ে যাবে আফটার দিস এক্সাম হ্যাজ বিন এন্ডেড। কারণ কি, আমার পক্ষে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এই পুরো বাল্ক নেওয়া পসিবল নয়, কারণ প্রচুর বার্ডেন থাকে সায়েন্সের। সায়েন্স একটা ইটসেলফ একটা বিশাল বড় সাবজেক্ট। সায়েন্স শুধু একটা সাবজেক্ট নয়, সায়েন্স বেসিক্যালি বায়োলজি, তোমাদের তারপর ফিজিক্স, আর তারপর কেমিস্ট্রি আছে। ঠিক আছে, সো তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স নেওয়া পসিবলই নয়। ওকে, বাট এটা তোমাদের এক্সাম রিভিউ দেওয়া হচ্ছে সেই পারপাসে করছে, কারণ অনেকে বলছে স্যার কারেন্ট অ্যাফেয়ার্স আপনি ডিটেলে পড়ান, না পসিবল না। ঠিক আছে, আমার পক্ষে, কারণ আমাকে এই রিভিউ দেওয়ার জন্য তোমরা অনেকে বলেছো, সেই বেসিসে যাতে স্টুডেন্টের হেল্প হয়, সেই জন্য আমি কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমার জন্য করাচ্ছি। পশ্চিমবঙ্গ ভারতের কোন রাজ্যের সীমানা ঘিরে গ্রিন ওয়াল মানে হচ্ছে বানানটা এরকম হবে, গ্রিন ওয়াল। ঠিক আছে, ওয়াল মানে হচ্ছে দেয়াল, বায়োশিল্ড তৈরি করছে। বেসিক্যালি এটা পলিউশনকে আটকানোর জন্য, ঝাড়খণ্ড থেকে যে পলিউশন পশ্চিমবঙ্গে ঢুকছে তাকে আটকানোর জন্য টোটাল 800 কিলোমিটার অঞ্চল জুড়ে, এলাকা জুড়ে 800 কিলোমিটার লম্বা হবে এই শিল্ড, বায়োশিল্ড তৈরি করা হচ্ছে পলিউশন বা পরিবেশ দূষণ আটকানোর জন্য। ঠিক আছে, এটা কার সঙ্গে একটু আগে বলেই দিয়েছি নামটা, কী হবে? ঝাড়খণ্ড। ঠিক আছে, তো কারেক্ট আনসার উইল বি হিয়ার ঝাড়খণ্ড। একটু AI ভার্সানে আমি কতগুলো তোমাদের রিভিউ তোমাদের এর ওপর দিচ্ছি, কোন কোন রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে, চলো একটু দেখে নেবো। দেখো, পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড সীমান্তে দূষণ, বিশেষ করে প্রতিবেশী রাজ্যগুলি থেকে শিল্প নির্গমনের বিরুদ্ধে লড়াই
করার জন্য। শিল্প নির্গমন শব্দের অর্থ কি? শিল্প থেকে যে সমস্ত দূষিত জিনিসপত্রগুলো নির্গমিত হয় বা বেরোয় সেগুলোর। ঠিক আছে, কী করেছে? 800 কিলোমিটার, এইসব বাংলা দেখবে না, এটা এআই এর বাংলা অদ্ভুত হয়। 800 কিলোমিটার সবুজ প্রাচীর বা যাকে গ্রিন ওয়াল, জৈব শিল্ড, যা ওই বায়োশিল্ড, ওর একেবারে অদ্ভুত বাংলা করেছে, তৈরি করেছে। ঠিক আছে, এটা বায়ু পরিশোধনের জন্য একটি বিশাল বনভূমি হিসাবে কাজ করে। এটা হচ্ছে কি, বায়ু পরিশোধন করে এবং বিশাল বনভূমি আকারে কাজ করে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলোতে বৃক্ষরোপণ শুরু হয়েছে, যার লক্ষ্য এই আন্তঃসীমান্ত বায়ু দূষণকারী পদার্থ প্রতিরোধ করা। তার মানে কোন কোন জেলা, এই জেলাগুলো একটুখানি দেখে নেবে। অর্থাৎ ঝাড়খণ্ডের কাছাকাছি, ঝাড়খণ্ড সীমান্তে যে জেলাগুলো আছে, এদিকে পশ্চিমবঙ্গ, এদিকে ঝাড়খণ্ড, সেই জেলাগুলোর কথাই এখানে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কিন্তু একটা বনভূমি, এটা পয়েন্ট টু বি নোটে। এটা কিন্তু কোনো মানে ইট কাঠ পাথরের প্রাচীর নয়, এটা একটা বনভূমি টাইপের। বোঝাতে পারলাম? 800 কিলোমিটার দীর্ঘ। চলো নেক্সট, পরের কোশ্চেন্স। নেক্সট প্রশ্ন তোমাদের, 1 মে বা মে মাসের 24 তারিখ, এটা হচ্ছে 1 তারিখ ছিল, সরি, মে মাসের 2025-এ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? আমরা জানি গভর্নর এবং ডেপুটি গভর্নর তোমাদের রিজার্ভ ব্যাঙ্কে থাকেন। ঠিক আছে, তো ভারতের যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ডেপুটি গভর্নর হিসেবে মে মাসে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো, মে মাস যদি বলে তাহলে হবে প্রণাম গুপ্তা। কোথায় আছে? এই যে পুনাম গুপ্তা। আর তোমাদের যদি বলে যে সেপ্টেম্বর মাসে কাকে নিয়োগ করা হয়েছিল, সেপ্টেম্বর 2025, যেটা আরও এগিয়ে, মানে একদম ক্লোজ, সেপ্টেম্বর মাসে নিয়োগ করা হয়েছিল তোমাদের শিরিষচন্দ্র মুর্মুকে। এখানে তার অপশানে নেই, শিরিষচন্দ্র মুর্মু। ঠিক আছে, চন্দ্র বা চন্দ্র মুর্মু। ঠিক আছে, এটা মনে রাখবে, অনেক সময় প্রশ্ন দিয়ে দেয়। সেপ্টেম্বর মাসে 2025-এ ডেপুটি গভর্নর হিসেবে শিরিষচন্দ্র মুর্মুকে নিয়োগ করা হয়েছিল, আর মে মাসে নিয়োগ করা হয়েছিল ডক্টর পুনম গুপ্তাকে। পরেরটা চলো। নেক্সট প্রশ্ন তোমাদের বলছে যে ইন্ডিয়া 5000 ইয়ার্স হিস্ট্রি অন দ্য সাবকন্টিনেন্ট, এই বইটির লেখককে, ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আন্দ্রে ক্রুজকে। ইনি একজন আমেরিকান, ঠিক আছে, ইনি একজন আমেরিকান অথর এবং হিস্টোরিয়ান। ঠিক আছে, আমেরিকান অথর, লেখক, আমেরিকান ঐতিহাসিক এবং লেখক, আমেরিকান ঐতিহাসিক প্লাস লেখক। ঠিক আছে, এটা মনে রাখবে, প্রশ্ন আসতে পারে। এবার একটা জিনিস বলি, এটা কিসের ওপর লেখা? দেখো, তোমাদের যে বৈদিক সভ্যতা আছে, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, বৈদিক সভ্যতা, তারপর তোমাদের যে সিন্ধু সভ্যতা, বৈদিক সভ্যতা, সিন্ধু সভ্যতা, প্রাচীন যে ইতিহাস, তার বই এটা। তবে খুব ডিপ, তোমরা যে 9-10-এ বই পড়ো তেমন নয়, ভেরি এক্সপেরিমেন্টাল, এবং ওনার নিজস্ব যে ধ্যান ধারণা তার উপর বেস করে এই বইটা লেখা, এবং এটা একটা হিস্ট্রি বুক, বেসিক্যালি হিস্ট্রি বুক। চলো নেক্সট প্রশ্ন, শক্তি যে সামরিক মহড়া কোন দুটো দেশের মধ্যে হচ্ছে? দেখো, এটা তোমাদের একটা ফ্রান্স আর হচ্ছে দুই তোমাদের ভারত, এই দুটো দেশের মধ্যে কিন্তু এই শক্তি মহড়া হচ্ছে, এবং এটা কিন্তু 8th এডিশন। মানে এটা কততম এডিশন? এটা হচ্ছে 8th এডিশন, মানে এটা 8ম বার হচ্ছে এটা। ঠিক আছে, 8th এডিশন। আর এটা জুন মাস থেকে জুলাই মাস অবধি চলেছে। তোমাদের ডাইরেক্টও প্রশ্ন পড়ছে যে কোন মাসে হয়েছে। ঠিক আছে, জুন জুলাই মাসে এটা হয়েছে। এই কোশ্চেন্সগুলো একটু মনে রাখবে। এবং এটা কোথায় হয়েছে? এটা কিন্তু বেসিক্যালি হয়েছে ফ্রান্সে লা ক্যাভেলারি বলে একটা জায়গা আছে, লা ক্যাভেলারি। ঠিক আছে, সেই জায়গাতে এই তোমাদের যুদ্ধাভ্যাসটা কিন্তু হয়েছে। ওকে, এছাড়া একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তোমাদের মিত্র শক্তি, এটা দিয়ে আগে প্রশ্ন এসছে, তখন আমি কারেন্ট অ্যাফেয়ার্স করা মানে ধরিনি। ঠিক আছে, বিগত শিফটে তো মিত্র শক্তি এইটা তোমাদের কিন্তু হয়েছে, এবং এটা কিন্তু 11তম এডিশন, 11th এডিশন। তবে এটা একটু দেখে নিও, এই 11তম কিনা এটা একটু দেখে নিও। ঠিক আছে, আমার যেহেতু মনে পড়ছে এটা 11তম এডিশন। ঠিক আছে, এটা কাদের মধ্যে হয়েছে? এটা হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে এই যুদ্ধাভ্যাসটা হয়েছে, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে সেম। এবং এটা কোথায় হয়েছে? এটা তোমাদের কর্ণাটকে হয়েছে, ওটা ফ্রান্সে হয়েছে। এটা কোথায় হয়েছে? এটা তোমাদের কর্ণাটক, বেলগাঁও। ঠিক আছে, কর্ণাটক বেলগাঁও বলে যে জায়গা আছে, সেখানে কিন্তু এটা হয়েছে, এবং এটা নভেম্বর মাসে হয়েছে, জাস্ট রিসেন্ট হয়েছে, নভেম্বর 2025-এ কিন্তু এটা হয়েছে। সেই জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বাট প্রশ্ন দেখো, জুন জুলাই মাস থেকে তোমাদের বারবার বলেছি যে জুন জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একদম ছাড়বে না। জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, এই কটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়লে চলবে না। এখান থেকে প্রশ্ন আসছে প্রচুর পরিমাণে, বাট হিউজ, অত করা পসিবল না। এর মধ্যে একটা হিস্ট্রি বই কার লেখা ঢুকিয়ে দিয়েছে, যেটা পসিবলি নয় অ্যান্সার দেবো, ওরা ওসব অ্যান্সার ছেড়ে আসতে হবে। ঠিক আছে, ওসব অ্যান্সার ছেড়ে আসতে হবে, কিন্তু এই অ্যান্সারগুলো দেওয়া যেতে পারে। ওকে, চলো নেক্সট, পরের প্রশ্ন তোমাদের বলেছে 2025 সালে ফ্রেঞ্চ ওপেন পুরুষ একক খেতাব কে জিতেছিল? অ্যান্সার হবে তোমাদের কার্লোস আলকারাজ। ঠিক আছে, আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, ইনি স্পেনের লোক,
এবার এটার উপর বেস করে ঠিকুজি কুষ্টি বার করাটা দরকার। চলো ঠিকুজি কুষ্টি একটু বার করে নিই এর। দেখো 2025 সালে যে ফ্রেঞ্চ ওপেন ছিল সেটা বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম, এটা মনে রাখবে, থার্ড গ্র্যান্ড স্ল্যাম তোমাদের এর আগের শিফটে পড়েছে। এটা প্যারিসে হয়েছে এবং প্যারিসের স্টেড রোল্যান্ড গ্যারোসের যে তোমাদের ফিল্ড আছে সেখানে তোমাদের বাইরের যে ক্লে কোর্ট তাতে হয়েছে এবং মে থেকে জুন অবধি চলেছে। এই সব প্রশ্নই পড়ছে, কোন মানে মাসে হয়েছে সেটাও পর্যন্ত পড়ছে। ঠিক আছে, প্যারিসে হয়েছে স্টেড রোল্যান্ড, এইটা মনে রাখবে। এই দুটো টার্ম মনে রাখবে, স্টেড রোল্যান্ড তোমাদের বলতে পারো স্টেডিয়ামে হয়েছে, এভাবে তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, স্টেড রোল্যান্ড স্টেডিয়ামে হয়েছে, মে থেকে জুনে হয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমাদের সবথেকে দীর্ঘতম ফাইনাল ছিল পুরুষদের, এসব মনে রাখার দরকার নেই। কে জিতেছে সেটা কার্লোস আলকারাজ, উনি হচ্ছে স্পেনের লোক। আর কে হেরেছেন, জ্যানিক সিনার, ইনি হচ্ছেন ইতালির লোক। ঠিক আছে, রানার আপ মানে এই দুজনের মধ্যে লড়াই হয়েছিল, ইনি বিজয়ী হয়েছেন, ইনি হেরেছেন। ঠিক আছে, পুরুষ একককে বলা হয় মেল সিঙ্গেল। ঠিক আছে, মেন সিঙ্গেল। মেন সিঙ্গেল মানে কি, সিঙ্গেল মেন একে অপরের বিরুদ্ধে যখন খেলছে, একজন মেল খেলছে, এখানে 3-4টে জিনিস হয় বলে দিই। একজন মেল খেলছে হয়, দুজন মেল খেলছে সেটাও হয়। ঠিক আছে, দুজন ফিমেলের সাথে খেলছে সেটাও হয়, একজন ফিমেল আরেকজন ফিমেলের সাথে খেলছে এটাও হয়, একজন ফিমেল খেলছে এটাও হয়, অপর একজন মেল অপর একজন ফিমেলের সাথে। এইটাকে বলা হয় মিক্সড ডবল, এটাকে বলা হয় মিক্সড ডবল, এটাকে বলা হয় ওম্যান সিঙ্গেল, এটাকে বলা হয় ওম্যান্স ডবল, এটাকে বলা হয় মেন্স ডবল। এটাকে তো বলেই দিয়েছি, এটাকে বলা হয় মেন সিঙ্গেল। ঠিক আছে, যখন সিঙ্গেল খেলবে মেন হলো সিঙ্গেল, ওম্যান হলো সিঙ্গেল। যখন দুজন মহিলার বিরুদ্ধে খেলবে তখন ওম্যান্স ডবল। আর দুজন পুরুষের সঙ্গে মেন্স ডবল। আর মিক্স ডবল মানে স্ত্রী পুরুষ একসঙ্গে এদিকে স্ত্রী পুরুষের সঙ্গে কী করছে, কম্পিট করছে, এটাকে বলা হয় মিক্স ডবলস। ঠিক আছে, তো সব কটা তোমাকে জেনে রাখতে হবে, সব কটারই আমি তোমাদের এখানে দিয়ে দিচ্ছি, নেক্সট শিফটে পড়ে যেতে পারে, করে রাখো। দেখো টোটাল আমি এখানে দিয়ে দিয়েছি। মহিলা একক অর্থাৎ ওম্যান সিঙ্গেলে কে জিতেছে, ওম্যান সিঙ্গেলে কে জিতেছেন হচ্ছে, বিজয়ী হচ্ছে কোকো গফ। এটা দিয়ে পরীক্ষায় দিলে অলরেডি প্রশ্ন পড়ে গেছে, ইনি মার্কিন যুক্তরাষ্ট্রের লোক, মানে মহিলা অ্যাকচুয়ালি। ঠিক আছে, আর রানার আপকে আরিনা সাবালঙ্কা, ইনি বেলারুশের লোক। ঠিক আছে, এগুলো হচ্ছে কি জয়ী কারা, শুধু তাদের নাম রেখেছি, যারা হেরেছেন তাদের নাম আমি রাখিনি। পুরুষ দ্বৈত অর্থাৎ তোমাদের মেন্স ডবলসে কে জিতেছে, মার্সেল গ্রেনালার, স্পেনের লোক, এবং হোরাশিও জোবালাস, ইনি আর্জেন্টিনা। একটু মনে রাখাটা চাপের, বাট বারবার পড়লে মনে থাকবে। নেক্সট হচ্ছে ফিমেল ডবলস, তাতে কে জিতেছে, সারা এরানি, ইনি ইতালিয়ান লোক, জেসমিন পাওলিনি, ইনি ইতালিয়ান লোক, দুজনেই ইতালি, এটা মনে রাখা ইজি। মিক্সড ডবলস অর্থাৎ স্ত্রী পুরুষ উভয় আছে, সারা এরানি, দেখতে পাচ্ছ কোথায় একটা পড়লাম না, সারা এরানি, এই যে ইনি মিক্সড ডবলসেও ছিলেন। আর আন্দ্রেস ভাবাসোরি, ইনি হচ্ছেন ইতালির লোক, দুজনেই ইতালি, এখানে দুজনেই ইতালি, এই দুটো একটু আলাদা মনে রাখতে হবে। ঠিক আছে, তো মিক্সড ডবলসে একজন পুরুষ একজন মহিলা, এইভাবে হয় তোমাদের। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে তোমাদের পুরো। তোমরা এটা একবার রিভিশন মেরে নিও, একবার মুখস্থ করে নিও। একটু মুখস্থ করতে কঠিন হবে জানি, বাট পড়ছে, কিছু করার থাকে না। ঠিক আছে, আমারও দিতে খারাপ লাগে, সায়েন্স করবে নাকি করবে নাকি এই করবে, আর এরকম অদ্ভুত টাইপের যদি নাম হয় তাহলে তো আরও অসুবিধা। চলো, রাম রহিম নাম হলে তো সোজা হতো। নেক্সট পরেরটায় চলো। দেখো আর একটা প্রশ্ন তোমাদের এসেছিলো, সেটা হচ্ছে যে করাপশান পারসেপশান যে সিপিআই তোমাদের র্যাঙ্কিং হয় 2024। ঠিক আছে, করাপশান পারসেপশান ইন্ডেক্স, এটার নাম হচ্ছে করাপশান, CORRUPTION, করাপশান। পিতে হচ্ছে পারসেপশন, PERCEP, পারসেপশন। আই হচ্ছে তোমাদের ইন্ডেক্স। ঠিক আছে, আই হচ্ছে তোমাদের ইন্ডেক্স। এতে ইন্ডিয়ার র্যাঙ্কিং কত? দেখো ইন্ডিয়া যে স্কোর সেটা তোমাদের 38 করেছে, হুইচ ইজ ভেরি লো। আর র্যাঙ্কিং ইন্ডিয়ার কত? টোটাল 180টা দেশ ছিল, তার মধ্যে ইন্ডিয়ান র্যাঙ্কিং হচ্ছে 96। আর এটা কিন্তু 2024-এর, কিন্তু এটা পাবলিশ হয়, প্রকাশ পায় কিন্তু 2025-এ। প্রকাশ পায় কি 2025-এ? 2024-এর জিনিসপত্র 2025-এ প্রকাশ পায়। এবং মনে রাখবে, যেটা সিপিআই, একটু বলে দিই, এটা ইম্পর্ট্যান্ট, যেটা তোমাদের সিপিআই 2023, মানে যেটা 2024-এ পাবলিশ হয়েছিল, অ্যাকচুয়াল 2023, যেটা 2024-এ পাবলিশ হয়েছিল, তাতে কিন্তু ইন্ডিয়ার র্যাঙ্কিং বেটার ছিল, 93 হয়েছিল। কতজন কান্ট্রির মধ্যে আমার খেয়াল নেই, বাট 93টা ছিল। ঠিক আছে, 93 তোমাদের কিন্তু হয়েছিল এর র্যাঙ্ক। এই যে 96 হয়েছে তার জায়গায় 93 হয়েছে, র্যাঙ্ক কিন্তু এটা স্কোর নয়, র্যাঙ্ক, দুটো জিনিস থাকে, র্যাঙ্ক আর স্কোর। ঠিক আছে, গেল। এবার হায়েস্ট কান্ট্রি কে কারা, এই যে 2024-এর যে র্যাঙ্ক, কোনটা লিখলাম, এইটা 2024-এর যে র্যাঙ্ক, হায়েস্ট কারা পেয়েছে? প্রথম হচ্ছে ডেনমার্ক চিরকালই হায়েস্টে থাকে, করাপশন খুবই কম ডেনমার্কে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফিনল্যান্ড, এটা হচ্ছে টপ কান্ট্রি। নেক্সট হচ্ছে সিঙ্গাপুর।
নেক্সট কি, নেক্সট তোমাদের সিঙ্গাপুর। এরা হচ্ছে টপ কান্ট্রি এই ব্যাপারে। এছাড়া আরেকটা জিনিস, এই যে তোমাদের পুরো ব্যাপারটা, এই পুরো ব্যাপারটা কে করে, কার দ্বারা এইটা পাবলিশড হয়, ঠিক আছে, এটা তোমাদের পাবলিশড হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলে একটা সংস্থা আছে, ট্রান্সপারেন্সি আর ইএনসিওয়াই, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলে একটা সংস্থা আছে, তাদের অধীনে এই সিপিআই ইন্ডেক্স পাবলিশ হয়, ঠিক আছে। তার মানে ভালো করে ভাবো ইন্ডিয়াতে কি পরিমাণ তোমাদের করাপশান আছে, ঠিক আছে। এই হচ্ছে টোটাল আমি যে পেয়েছিলাম সেটা তোমাদের দিলাম। আজকে শিফটের যেটা আসবে সেটা তোমাদের একটু রাত্রি হবে দিতে, কারণ এতটা জিনিস বের করে স্টুডেন্টের কাছ থেকে ভেরিফাই করে তারপর তোমাদের দিতে হয়। যে 69-এ মক টেস্ট চলছে, যদি কেউ চাও তারা নিতে পারো। তোমাদের অনেকে বলবে যে স্যার অনেক বাকি রয়েছে, ইয়েস বাকি আছে, কারণ এটা এক্সাম চলাকালীন অবস্থায় হচ্ছে, সুতরাং আমরা চেষ্টা করছি, ঠিক আছে, যে এটাকে পুরোটা কমপ্লিট করার। আজকেও তোমাদের আছে, তোমাদের সন্ধ্যেবেলার দিকে তোমরা কয়েকটা মক টেস্ট এখানে তোমাদের অ্যাড করা হবে, তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। মিক্সড মক টেস্ট চেষ্টা করছি তোমাদের অ্যাড করার ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো নিয়ে, ঠিক আছে। যদি চাও তোমরা নিতে পারো, অ্যাপের লিঙ্ক আছে, অ্যাপেই এটা আছে, ঠিক আছে। এর কোনো ছাড়ছড় নেই, 69 ইজ ভেরি লো। এছাড়া আমরা এএলপি এবং টেকনিশিয়ানের জন্য আমরা কী করবো, আমরা ফ্রি ব্যাচ আমরা আনছি, ঠিক আছে। থ্যাংক ইউ।